বিজেপিকে চাইনি, আমরা মমতা দিদিকে চাই চাই চাই। মমতাকে ফেরাও, মোদি সরকারকে হটাও, তৃণমূলকে আনো। আবার ভোট চাই। কি ভোট? আমরা এই মন্ত্রীকে চাই। মমতা দল ছিল, ভালোই ছিল, মমতা টাকা দিছে সবাইকে। শুরু হয়ে গিয়েছে, তারিখ পেরিয়ে গিয়েছে এবং তারিখ পেরোনোর পরে আবার ওই অন্নপূর্ণা ভান্ডারের ক্যাঁচাল শুরু হয়ে গিয়েছে। গোটা রাজ্য থেকে এমন দৃশ্য গতকাল ভেসে উঠেছে যেটা আমার মনে হয় না আবার ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে চিন্তায় কিন্তু ফেলে দেবে। ভারতীয় জনতা পার্টি বারবার এই অন্নপূর্ণা ভান্ডারের গেরোতে আটকে যাচ্ছে, বারবার এটা লক্ষ্য করতে পারা যাচ্ছে। কি আওয়াজ উঠছে? পরিবর্তন মাত্র 3 মাস হয়েছে, এই 3 মাসের মধ্যে মা বোনেরা আওয়াজ তুলতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেরাতে হবে, আবার 2027 সালে ভোট লাগবে। কেউ কেউ বলছেন মমতা চোর ছিল, ভালো ছিল, তো তবু আমাদের তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছিল। একাধিক কথা উঠছে গতকাল থেকে, এমনকি রাজ্যের মন্ত্রীর বাড়ি পর্যন্ত ঘেরাও হয়ে গিয়েছে অন্নপূর্ণা ভান্ডারের ক্যাঁচালে পড়ে। আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো কিছুদিন আগে বললো 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে নাকি পাঠিয়ে দেওয়া হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। তাহলে এই মহিলারা কারা? এত বিপুলভাবে সার্বিকভাবে গোটা রাজ্য জুড়ে আজকে আন্দোলন চলছে শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারের জন্য। আর এইবারের আন্দোলনটা একটু অন্যরকম, তারা কিন্তু একেবারে বিজেপির কর্মকর্তাদের ঘেরাও করছে, মন্ত্রীর বাড়ি পর্যন্ত ঘেরাও করে নিচ্ছে, পৌরসভা ঘেরাও করে নিচ্ছে। দেখাবো আজকে আপনাদেরকে এই এপিসোডের সমস্ত কিছু বিষয়, সাথে সাথে আমি আপনাদেরকে নিয়ে যাব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে অন্নপূর্ণা ভান্ডারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ কাজ করছেন। বন্যা দুর্গত এলাকা তিনি পরিদর্শন করছেন হেলিকপ্টারে চেপে, কিন্তু বন্যা দুর্গত এলাকা যখন তিনি পরিদর্শন করছেন তখন তার পুরনো দিনের একটি ক্লিপিংস ভাইরাল হচ্ছে, যেটা আবার তার পুরনো দিনের প্রতিশ্রুতির কথা মনে পড়িয়ে দিচ্ছে। শুধু তাই নয়, দেখাবো অগ্নিমিত্রা দেবী, তিনি একজন রাজ্যের মাননীয় মন্ত্রী, আর তিনি বন্যা দুর্গত এলাকায় গিয়ে বলছেন আমি বন্যার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতে এসেছি। চিন্তা করে দেখুন, আজকে বন্যা দুর্গত এলাকায় সাধারণ মানুষদের বাড়ি ঘর দুয়ার সমস্ত কিছু, চাষবাসের জমি চলে যায়, আর একজন রাজ্যের মাননীয় মন্ত্রীকে বলছেন এর সৌন্দর্যটা উপভোগ করুন। শুধু তাই নয়, তিনি রাজ্যের বাসিন্দাদের এখন গাড়ির চাকায় কাঁটা লাগিয়ে বেড়াচ্ছে। আর ওইদিকে যাদবপুরের যিনি বিধায়িকা রয়েছেন সর্বরী মুখোপাধ্যায়, তিনি যে কাজটি করেছেন সেই কাজটি আজকে আমি আপনাদের স্ক্রিনে দেখাবো, কারণ তিনি হসপিটালে এক ব্যক্তির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, যে ব্যক্তি 2014 সালের একজন নারী নির্যাতনের আসামি এবং জেল খাটা। এই সমস্ত কিছু বিষয় নিয়ে থাকবে আজকের এই এপিসোড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো গতকাল ছিল সেই তারিখ, যে তারিখটা শেষ হয়ে গেল, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার একটা যে আশা ছিল যে হ্যাঁ এই তারিখ পর্যন্ত আমরা পেতে পারি, একবার অপেক্ষা করে দেখি, সেটা শেষ হয়ে গিয়েছে। আর এই তারিখ শেষ হয়ে যাওয়ার পরেই আবার মা বোনেরা একেবারে দেবী দুর্গার রূপে, পশ্চিমবঙ্গের নারী এত ছোট করলে হবে না, দিল্লি কিংবা বিহারের মতো নয় যে দুদিন কান্নাকাটি করে ভুলে যাবেন তারা। এই নারী সেই দিন পর্যন্ত এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে একেবারে কেওয়াস সৃষ্টি করে যাবেন, যতদিন না পর্যন্ত সরকার সকলের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার দিচ্ছেন, অথবা যতদিন না সরকার সকলের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার বন্ধ করে দিচ্ছেন। এমন ঘটনা গতকাল গোটা রাজ্য জুড়ে দেখা গেল। প্রত্যেকটা জায়গায় বিজেপির কার্যালয় থেকে শুরু করে এমনকি রাজ্যের মাননীয় মন্ত্রীর বাড়িতে পর্যন্ত পৌঁছে গেলেন সাধারণ মা বোনেরা। তাদের একটাই দাবি, কোথায় গেল আমার অন্নপূর্ণা ভান্ডারটা? একেবারে নির্বাচনের আগে তো বারবার বলা হয়েছিল আমাদের অন্নপূর্ণা ভান্ডার সকলকে দেওয়া হবে, কোনো শর্ত হবে না। আর সেই অন্নপূর্ণা ভান্ডারের গেরোয় পড়ে এই বছরে রাজ্য প্রশাসন বলেছিল যে আমরা একেবারে দারুণভাবে ঝাড়াই বাছাই করার পরেও 1,45,00,000 মহিলাকে অন্নপূর্ণা ভান্ডার পাঠিয়ে দিচ্ছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন এবারে আমি সব থেকে বেশি অন্নপূর্ণা ভান্ডার দেব 1,45,00,000 মহিলাকে। আমি এখান থেকে আরো দুটো জায়গায় যাব, প্রচুর মহিলা অপেক্ষা করে আছেন, মহাজাতি সদনে এবং ধনধান্য স্টেডিয়ামে। কালকে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা গেছে। তারা প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি দিতে চান আর আমাকে মিষ্টি মুখ করাতে চান, আমাকে তাদের কাছে যেতে হবে। কিন্তু এই 1,45,00,000 হিসাবটা যেন চারিদিকে তাকালে খুব একটা মিলছে না। এমনিতেও বহু মানুষ সন্দেহ প্রকাশ করছেন যে রাজ্য সরকার বললেন যে তাদের অন্নপূর্ণা ভান্ডারের বাজেট হচ্ছে 36,000 কোটি টাকা, আর তাহলে প্রত্যেকটা মানুষের অ্যাকাউন্টে যদি দিতে হয় 36,000 করে বছরে, তাহলে 1 কোটির বেশি মহিলাকে রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া যাবে না। এটা বহু মানুষ ক্যালকুলেশন করে বলছেন। কিন্তু তবুও রাজ্য সরকার যখন বলছে যে তারা 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার পাঠিয়ে দিয়েছেন, তাহলে নিশ্চয়ই এটা
সেটা বিশ্বাস করতে হবে, কিন্তু তাতেও বহু মানুষ বিশ্বাস করছেন না, বলছেন যে হিসাবটা একবার দেখান না, একবার অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালটা পাবলিক করে দেওয়া হোক, দেখা যাক কতগুলো মহিলার নাম রয়েছে সেখানে। এরকম বহুজনাই যুক্তি সাজাচ্ছে, যে যুক্তির মধ্যে অনেক রকম কিন্তু সত্যতা লক্ষ্য করতে পারা যাচ্ছে, যখন বিভিন্ন জায়গায় তাকিয়ে দেখা যাচ্ছে যে এত মা বোনেরা এখনো হাত পা ছোড়াছুড়ি করছে। আজকে 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে যদি অন্নপূর্ণা ভান্ডার পৌঁছে যেত, তাহলে সার্বিকভাবে গোটা রাজ্য জুড়ে এত মহিলাকে রাস্তায় নামতে দেখা যেত। এটা কিন্তু একটা সন্দেহের বিষয় দানা বাঁধছে। যদিও কথা বলবো না যে অন্নপূর্ণা ভান্ডার কেউ পাচ্ছে না, না, বহু মানুষ রয়েছে যারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে। এমনকি আপনার এলাকায় গেলেও 10 জনের মধ্যে 3 থেকে 4 জন আপনারা খুঁজে পাবেন যাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে। কিন্তু আমি আপনাদেরকে বারবার বলে এসেছি যে রাজ্যের মহিলারা ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারে যে মজা পেয়ে এসেছে, যে কোনো রকম ক্রাইটেরিয়া নেই, কোনো রকম বিভেদ নেই, সকলেই পাবেন। এই যে মজাটা, এই মজাটা যতক্ষণ না পর্যন্ত ভারতীয় জনতা পার্টি দেবে, ততক্ষণ পর্যন্ত এই মা বোনেরা কিন্তু একেবারে এইভাবেই আন্দোলন করে যাবে, যেটা গতকাল রাজ্য জুড়ে দেখা গেল। এমনকি স্বয়ং মন্ত্রীর বাড়ি পর্যন্ত গতকাল ঘেরাও করা হলো উত্তরবঙ্গের কোচবিহারে। দেখুন সেই দৃশ্য। আমাদের বাড়িতে থেকে 3টা ঘরের বেশি ঘর, অথচ আমরা একটা টিনের বাড়িতে থাকি। তাহলে এটা সম্পূর্ণ ভুল তথ্য, ভুয়ো তথ্য। অথচ আমরা 3 মাস থেকে আমার মা অসুস্থ, আমিও পাই না টাকা, আমার মাও টাকা পায়, এবং আমাদের হয়তো কোনো রকম কোনো আইনি পয়সা নেই। কোনো মাসেই পান না, 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 কোনো মাসেই পাই না। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পেয়েছি, লক্ষ্মী ভান্ডার পেয়েছি, লক্ষ্মী ভান্ডার পেয়েছি। টাকা তারা বদমাশি করতেছে। এমএলএ তথা মন্ত্রী মালতী রাভারায়ের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েছেন মহিলারা। দেখিয়েছিলাম যে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ায় তারা কিন্তু এসডি অফিসে বিক্ষোভ দেখিয়েছিলেন, এবং তারপরেই আজকে দেখা যাচ্ছে যে মালতী রায়ের বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েছেন মহিলারা। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পাওয়ায় বিক্ষোভে ফেটে পড়েছেন মহিলারা, সেই ছবি দেখাচ্ছি। কোচবিহারে রাজ্যের মন্ত্রী মালতী রাভার বাড়ি, আর সেই বাড়ির সামনে একেবারে গোটা ওই এলাকার মা বোনেরা পৌঁছে গিয়েছেন। এবারে সন্দেহ একটা দানা বাঁধে কিনা বলুন তো, যদি 1,45,00,000 মহিলার অ্যাকাউন্টে পৌঁছে যায় অন্নপূর্ণা ভান্ডার, তাহলে এত বিপুল সংখ্যক মহিলা কোচবিহারে কোথা থেকে আসছেন, তারা কিভাবে মন্ত্রীর বাড়ির সামনে এই আন্দোলন করছেন? হয়তো সংখ্যাটা কম হতো, কিন্তু বিভিন্নভাবে সরকারি অফিসে গতকাল যে তাণ্ডব মা বোনেরা করেছে, একেবারে মা কালীর কথা, মা দেবী দুর্গার কথা মনে পড়ে যাচ্ছে যে এটাই আমাদের বাংলার মহিলারা। তারা কিন্তু অন্যায় সহ্য করতে পারে না, আর 100 বার বলবো অন্যায়। আজকে বহু মানুষ বলতে পারেন যে তাদের কি দরকার অন্নপূর্ণা ভান্ডার, আজকে বহু মানুষ বলতে পারেন হ্যাঁ আপনার স্বামী তো অনেক টাকা রোজগার করে, আপনার কি দরকার রয়েছে। এই যে বিভিন্ন যারা বিজেপি সমর্থিত ইনফ্লুয়েন্সার, তারা বড় বড় এখন কথা বলছেন যে কি দরকার রয়েছে, আপনার স্বামী অনেক টাকা পেয়ে গিয়ে থাকে। নির্বাচনের আগে এই কথাগুলো মা বোনেদেরকে কি বলা হয়েছিল? মা বোনেদেরকে বারবার বলা হয়েছিল যে কোনো শর্ত নেই। এমনকি বিজেপি থেকে একটি কার্ড প্রকাশ করা হয়েছিল, যে কার্ডটির নাম ছিল মাতৃশক্তি ভরসা কার্ড, এবং সেই কার্ডটিতে নাম ফিল আপ করে দেওয়া হচ্ছিল, বলা হচ্ছিল কোনো শর্ত নেই অন্নপূর্ণা ভান্ডারের। আমরা ভুলে যাইনি সেই দিনটা যেদিন দিল্লি থেকে উড়ে এলেন স্মৃতি ইরানি এবং বাংলায় বললেন যে সকলকে এই টাকা দেওয়া হবে। আর বাংলার এক বিখ্যাত চ্যানেল, তারা তো একেবারে ফলাও করে বড় বড় করে গলা বাজিয়ে বলে দিল যে বিনা শর্তে সকলকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। দেখুন, কোনো শর্ত নেই, সব মহিলাই মাসে 3,000 টাকা পাবেন। ভোটের মুখে মাতৃশক্তি ভরসা কার্ড প্রকাশ করে আশ্বাস বিজেপি। মহিলাদের মাসে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতির কার্ড প্রকাশ। সব মহিলারাই মাসে 3,000 টাকা করে পাবেন, দাবি করেছেন এই সাংবাদিক বৈঠক থেকে স্মৃতি ইরানি। প্রত্যেকটা মহিলাকে দেওয়া হবে, লিস্ট সরকারের কাছে থাকে, ওই লিস্টের আমরা একটা প্রয়োজন করে প্রত্যেকটা মহিলাকে পশ্চিমবাংলায় বিজেপির সরকার দিবে, এটা আমাদের সংকল্প। এই চ্যানেলগুলো ততটাই দায়ী যতটা বেশ কিছু উচ্চ পর্যায়ের বিজেপি নেতা দায়ী। আমি নিম্ন স্তরের যারা বিজেপি নেতা নেত্রী রয়েছে তাদের দোষী বলবো না, কারণ তারাও জানে না, তারাও আজকে শিকার হয়ে গিয়েছে এই যে একটা ঘাপলা চলেছে অন্নপূর্ণা ভান্ডারের নামে, সেই ঘাপলার। সেদিন সকলের বাড়িতে গিয়েই তারা বিশ্বাস জুগিয়ে বলেছিল যে হ্যাঁ আমরা সকলকেই দেবো, কিন্তু তারাও জানতো না। আজ তাদের বাড়িরও অনেকের বন্ধ হয়ে গেছে। বহু যারা বিজেপিকে ভোট দিয়েছে, যারা বিজেপির হয়ে ভোটে নাচানাচি করেছেন, তাদের বাড়িতেও অন্নপূর্ণা ভান্ডার বন্ধ হয়ে গিয়েছে, এটা সত্যি কথা। আর এই যে যারা দোষী রয়েছে প্রধান, ওই স্মৃতি ইরানিদের মতো মানুষেরা, তারা দিল্লি থেকে
উড়ে এসে এই জুমলাবাজিটা করেছে বলে আজকে মা বোনেরা বিশ্বাস করে এই অন্নপূর্ণা ভান্ডারের সমর্থনে বহু জায়গায় ভোট দিয়েছে। আজ তাদেরকে পস্তাতে হচ্ছে এবং পস্তানোর পরে তারা রাস্তা অবরোধ করছে, মন্ত্রীর বাড়ি ঘেরাও করছে, এমনকি বিধায়ককে আসার জন্য তারা হুঁশিয়ারি দিচ্ছে, সমস্ত কিছু কাজ করে যাচ্ছে। শুধু তাই নয়, আজকে মাত্র পরিবর্তনের 3 মাসের মধ্যে রাজ্যে কার্যত হাওয়া বদলে গিয়েছে। পরিবর্তনের 3 মাসের মধ্যে একজন সদ্য প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মনে করছেন মা বোনেরা এবং তারা দাবি জানাচ্ছেন যে 2027 সালে আবার নির্বাচন হোক। আমরা শুভেন্দু অধিকারীর সরকার চাই না, এই সরকার চাই না, মোদী সরকার চাই না, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ফিরে পেতে চাই। এ কথা আপনাদের মনে হবে যেন আমি বাড়িয়ে বাড়িয়ে আপনাদেরকে বলছি, কিন্তু না, বাস্তবে তথ্যচিত্র আপনাদের সামনে রাখবো। বর্ধমানের পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের পৌরসভা থেকে আপনাদের দৃশ্য দেখাচ্ছি, যেখানে একটাই ডাক উঠেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আবার আনতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কোনো রকম ভেদাভেদ করেননি। দেখুন, 27-এ আবার ভোট চাই। কি ভোট? আমরা এই মন্ত্রী চাই না। কোন মন্ত্রী? কোন মন্ত্রী? শুভেন্দু অধিকারী আমরা চাই না। আমরা চাই না। কেন শুভেন্দু কি করেছেন? না, উনি আমাদের টাকা আটকে রেখে দিয়েছে। আমরা পাচ্ছি না, আমরা সেটাই দেখবো। আমরা বাকি আলাদা কিছু চাকরি আনা টাকা দিচ্ছে। চলো বিজেপির লোকরা কি বলছে? একসঙ্গে তখন চালু করবে, নালে বন্ধ করবে। আবার ভোট চাইছি। আমরা এই বিজেপি জানলে কেন? না, আমরা চাই না। আমাদের দরকার নেই আমাদের। কি বলবেন বিজেপি? সবাই দেবে। সবাইকে দেবে টাকা। যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিল তাদের থেকে এইখানে পৌরসভার লোকরাই কি করেছে? যারা অফলাইনে অ্যাপ্লিকেশন করছে তাদের নয় পৌরসভার কিছু লোক গাফিলতি করছে, কিন্তু যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করছে তাদেরকে পৌরসভার লোকরা কিছু করেছে? তাদের তো করেনি। তাদের ডাইরেক্ট পোর্টাল থেকে কাজ হচ্ছে। তাহলে উনি এই অভিযোগটা করছেন কি করে? কি অভিযোগ করছেন? উনি যে অভিযোগ করছেন যে পৌরসভার লোকরাই কিছু জায়গায় গাফিলতি করছে, কিন্তু অনলাইনে যারা অ্যাপ্লিকেশন করছে তাদের গাফিলতিটা কে করছে? যোগ্যতা নেই সেটা বড় করো শোন। অন্নপূর্ণা ভান্ডার প্রথমে অফলাইনে করেছি, তারপরে আবার অনলাইনে করেছি। আমার দিকে শুধু সান্ত্বনা দিচ্ছে, এই মাসে পাবে, আবার পরের মাসে গেলে পরের মাসে বলছে পাবে, আবার পরের মাসে গেলে পরের মাসে পাবে। আমরা রোজ আনি রোজ খাই। 3 মাস যারা পাচ্ছে পুরো 9,000 টাকা, 3 মাসই পেয়ে গেল। যারা পায়নি 1 টাকা পায়নি। তাদের যাইনি এই পাড়ায় যার দিকে দায়িত্ব দিচ্ছে তাদের দিকে বলতে গেলে তারা বলে আমরা কি করব? তোমরা চললেও পৌরসভায় গেলে বলতে তারা ঘরে তারা বন্ধ করে দিয়ে ভিতরে বসে আছে। আমরা এই মানুষ সাধারণ মানুষগুলো কোথায় যাব? আমরা বিজেপিকে চাইনি, আমরা মমতা দিদিকে চাই। আমরা বিজেপিকে চাইনি, মোদী সরকারকে হাটাও, তৃণমূলকে আনো। আমরা এইটুকু বলে আমাদেরই করছি। আমার নাম অপর্ণা মাল। মমতা তোর ছিল, ভালোই ছিল। মমতা টাকা দিছে সবাইকে। আর এই সালে কি করতেছে? এই সালে খেলা, এই সালে টাকা দিচ্ছে। বড় টাকা পাইনি। আমরা খাবো কি? যত পয়সা দিত এখন তো সকলের সমস্যা সকলটাই দিচ্ছে, আমরা কেন পাবো নি বলো? হ্যাঁ, হ্যাঁ? বাড়ি বেলপুকুর 17 নম্বর ওয়ার্ড। নাম কি? মানিক দলই। আপনিও পাননি? আপনারা কেউই পাননি এখানে? মডেল দেখতে পাচ্ছেন প্রচুর মহিলা এসে ভিড় জমিয়েছে এবং বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ তাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা কেন ঢোকেনি। কি অবস্থা দেখেছেন? যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক রয়েছেন তারা হয়তো মনে মনে আনন্দিত হচ্ছেন যে বাহ, খুব ভালো হয়েছে জিনিসটা। যারা বিজেপির সমর্থক রয়েছেন তারা হয়তো ভাবছেন যে এরা হয়তো বেশি বাড়াবাড়ি করে কথা বলছে, এত লাফালাফি কেন করছে, শুদ্ধভাবে অন্নপূর্ণা ভান্ডার তো অনেকেই পাচ্ছেন। এটা দুই দলের একেবারে কট্টর সমর্থকরা মনে করছেন। কিন্তু একবার এই মা বোনেদের গভীরে ঢুকে দেখুন তো, এই মা বোনেদের অনেকের প্রয়োজন ছিল যারা আজকে টাকাটি পাচ্ছে না। বহু মানুষের, আমি বলেছি আপনাদেরকে, শহরাঞ্চলে আপনারা এতটা বুঝবেন না, কিন্তু গ্রামের মানুষের একটা মা লুকিয়ে
লুকিয়ে তার মেয়েটির জন্য অনেক কিছু করতেন। একটা মা টিউশনির টাকা দিতেন, কেউ কম্পিউটার শেখাতে পারছিলেন তার ছোট্ট মেয়েটিকে, আবার কেউ কেউ তার বৃদ্ধ মা বাবাকে অনেক কিছু ওষুধ কিনে দিতে পারছিলেন। অনেকে স্বামীর কাছে চাইতে পারেন না, অনেকের স্বামী কিন্তু আবার কুলাঙ্গারও হয়ে থাকে, এটাও সত্য কথা, যে কোটি টাকা ইনকাম করলেও মেয়েদেরকে পায়ের তলায় রাখার একটা ইচ্ছা প্রকাশ থাকে, রাত্রিবেলায় তাদের সঙ্গে অত্যাচার করে। এরকমও অনেক নিদর্শন রয়েছে পশ্চিমবঙ্গের স্বামীদের মধ্যে। কিন্তু এই যে লক্ষ্মীর ভান্ডারটা তাদের স্বাধীনভাবে তাদের হাতে আসতো, হয়তো স্বামীর কাছে না চেয়ে তার বাপের বাড়িতে যে বৃদ্ধ বাবা মায়ের ওষুধের খরচাটা ছিল, যাকে দেখার হয়তো তার মেয়ে ছাড়া আর কেউ নেই, সেই ওষুধের খরচাটাও একটু বেরিয়ে আসতো এই লক্ষ্মীর ভান্ডার থেকে, যেটা পরবর্তীকালে এই মা বোনেরা ভেবেছিলেন যে হয়তো অন্নপূর্ণা ভান্ডারে এই টাকাটা ডবল হয়ে যাবে, তাই এইবারে আমি বিজেপিকে ভোটটা দিয়ে অন্নপূর্ণা ভান্ডারটা আমার নিয়ে আসি, তাহলে আমার মা বাবার সাথে সাথে আমি হয়তো আমার সংসারটাকেও একটু বেশি করে দেখতে পাবো। আর মা বোনেরা এই জালেই পড়ে গিয়ে আজকে এইভাবে একটা চক্রান্তের শিকার হয়ে গিয়ে গোটা রাজ্য জুড়ে এই অস্থিরতার সৃষ্টি হয়েছে। আজও বলছি ভারতীয় জনতা পার্টির সরকারের কাছে অনুরোধ করে যে 36,000 কোটি টাকা যদি আপনাদের বাজেট থাকে, আপনারা ক্রাইটেরিয়া বন্ধ করুন এবং সকল মা বোনের অ্যাকাউন্টে 3,000 টাকা নয়, ওই 1,500 টাকাই আপনারা পাঠিয়ে তাদের সকলকে সামর্থ্য করার চেষ্টা করুন। কারণ বহু জায়গায় আমরা উদাহরণস্বরূপ দেখেছি যে বিগত দিনের রাজ্য সরকারের প্রকল্পটি জাস্ট শুধু স্টিকার চিটিয়ে সেই প্রকল্পটাকেই অন্য নাম দিয়ে চালানো হয়েছে। সবুজ সাথী আমরা দেখছি, কন্যাশ্রী আমরা দেখছি, তাহলে এই যে অন্নপূর্ণা ভান্ডার রয়েছে, এই অন্নপূর্ণা ভান্ডারের নামটিই থাকুক, কিন্তু পুরনো দিনের ক্রাইটেরিয়াতে ফিরে গিয়ে 1,500 টাকা করে সকলকেই দেওয়া হোক, তাহলে বহু ফ্যামিলি বেঁচে যাবে আর রাস্তাঘাটে এইভাবে মা বোনেদেরকে আর নামতে হবে না। আর এইসব বিষয় আজকের দিনে কে সলভ করবে? এইসব বিষয় সলভ করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি কোথায়? তিনি এই মুহূর্তে অন্য একটি ব্যস্ততম কাজে রয়েছে, এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে। আপনারা জানেন যে হলদিয়ার ওই সাইডে ব্যাপকভাবে বন্যা কবলিত এলাকা হয়ে গিয়েছে, দারুণভাবে বন্যা হয়েছে, বহু মানুষের একেবারে ঘর, সমস্ত কিছু, গরু বাছুর, জমি জায়গা সব ভেসে গিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে হেলিকপ্টারে করে পরিদর্শন করছেন, যেটা এই মুহূর্তে হয়তো অন্নপূর্ণা ভান্ডারের থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ কাজ। বেশ, সে বিষয়ে কোনো রকম কটূক্তি করার এখানে কোনো রকম জায়গা নেই। মাননীয় মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চড়ে নিঃসন্দেহে বন্যা কবলিত এলাকাগুলো দেখুন, কিন্তু বন্যা কবলিত এলাকাগুলো যখন তিনি দেখছেন, কে যেন একটা পুরনো দিনের ফটো, ভিডিও, ছবি ভাইরাল করে দিয়েছে আজকের বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি এককালীন বিরোধী দলনেতা ছিলেন। আজকে যখন তিনি হেলিকপ্টারে এইভাবে দেখছেন যে তিনি দর্শন করছেন সমস্ত জায়গাগুলো, কিভাবে বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, হয়তো আগামী দিনের পরিকল্পনা করছেন এই বন্যা কবলিত এলাকাগুলো দেখে। কিন্তু এই বন্যা কবলিত এলাকাগুলো আজকে হলো কেন? এটাও তো প্রশ্ন করতে হবে রাজ্যের মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রীকে। কারণ তিনি 2025 সালে একটি বড় বক্তব্য করেছিলেন, যখন বন্যা হয়েছিল এই সমস্ত এলাকাতে তিনি গিয়েছিলেন বিরোধী দলনেতা হিসাবে সেই জায়গাকে পর্যবেক্ষণ করতে। আর তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও সেই জায়গায় গিয়েছিলেন, সেখানে গিয়ে বন্যা কবলিত এলাকা হওয়ার জন্য দায়ী করেছিলেন অন্য সরকারকে, অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড থেকে যেভাবে জল ছেড়ে দেওয়া হয়, যেভাবে ডিবিসি থেকে জল ছেড়ে দেওয়া হয়, তৎকালীন মুখ্যমন্ত্রী দায়ী করতেন কিন্তু কেন্দ্রীয় সরকারকে। কিন্তু আজকের বর্তমান মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেতা ছিলেন, সেদিন বুক বাঁচিয়ে বলে এসেছিলেন যে আর কোনোদিন বন্যা হবে না, যদি বন্যা হয় তাহলে তিনি আর কোনোদিন মুখ দেখাবেন না এলাকাতে। দেখুন, কথা দিচ্ছি 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না। কথা দিয়ে কথা দিচ্ছি 26 সাল থেকে বন্যা বন্ধ করবো, নইলে দ্বিতীয়বার মুখ দেখাবো না। কথা দিয়ে বেশি দিন আগেকার ভিডিও নয়, এই তো কিছুদিন আগেকার, 1-1.5 বছর আগেকার ভিডিও। গতবার যখন বন্যা কবলিত এলাকায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাহেব পৌঁছেছিলেন, সেদিন এই কথা বলেছিলেন একেবারে বুক বাজিয়ে ক্যামেরার সামনে যে 2026 সাল থেকে বন্যা বন্ধ করব, যদি না করতে পারি তাহলে মুখ দেখাবো না। আর তারপরেই আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে করে বন্যা পরিদর্শন করছেন। যাই হোক, সদ্য তিনি এসেছেন, হয়তো আমরা এটা আশা করছি যে সদ্য এসে তিনি বন্যার এই যে পূর্বাভাস সেটা লক্ষ্য করতে পারেননি। আগামী 2027 সালে নিঃসন্দেহে হয়তো পশ্চিমবঙ্গের মানুষ বন্যা আর দেখতে হবে না। আর যদি এমনটা না হয় তাহলে এটাই মনে করতে হবে যে রাজ্যের বিরোধী দলনেতা যখন মাননীয় শুভেন্দু অধিকারী ছিলেন, তখন যেভাবে 450 টাকায় গ্যাস দেওয়ার কথা বলেছিলেন, যেভাবে অন্নপূর্ণা ভান্ডার সকলকে 1 তারিখে দেওয়ার কথা বলেছিলেন, যেভাবে চাকরি প্রার্থীদেরকে 1 মাসের মধ্যে চাকরি পাইয়ে দেবেন এমনটা কথা বলেছিলেন, যেভাবে বলেছিলেন রাজ্যের 6 লক্ষ শূন্য কর্মসংস্থান পূর্ণ করবেন, ঠিক সেভাবেই ধরে নিতে হবে এই বন্যার কথাটাও হয়তো একটা রাজনৈতিক স্টান্ট ছিল, আর কিছুই নয়। আপনি চুপ করবেন?
কেন মিঠুনদা, কেন চুপ করবো বলুন তো? এগুলো তো সত্য কথা দেখাচ্ছি, আমি তো কোনো মিথ্যে কথা দেখাচ্ছি না। আমি যা রেকর্ডেড রয়েছে, যা ক্যামেরায় উঠে আসছে, যা সত্য তথ্য রয়েছে সেগুলো দেখাচ্ছি। তাই এইভাবে ধমক দেবেন না দয়া করে। আমি কোনো রকম আইনের বাইরে গিয়ে কাজ করিনি। আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, বন্যা কবলিত এলাকা দেখতে গিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, শুধু নন, গিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটেরই আরও এক মিনিস্টার, মহিলা মিনিস্টার, যার নাম অগ্নিমিত্রা পল, যিনি সাধারণ মানুষ বলছেন এই মুহূর্তে তার মন্ত্রিত্ব দপ্তর এই সমস্ত কিছু দেখার থেকে বেশি রাস্তাঘাটে কোথায় ফুটপাতে মানুষ রয়েছে, কোথায় গাড়িতে কাঁটা লাগাতে হবে, এই সব বেশি দেখছেন। আর এই রকমই বন্যা কবলিত এলাকাও তিনি দেখতে গিয়েছিলেন। বেশ খুব ভালো কথা, এবং রিস্ক নিয়ে তিনি একেবারে জলে নেমেছিলেন। কিন্তু জলে নেমে একই কথা বললেন তিনি জলে নেমে বললেন যে এটা একটা প্রাকৃতিক সৌন্দর্য, এই সৌন্দর্য উপলব্ধি করছেন তিনি জলে নেমে। এমনটাই ভিডিও আজকে পশ্চিমবঙ্গে ভাইরাল হচ্ছে। আর রাজ্যের একজন মাননীয় মন্ত্রীর মুখ থেকে এই কথা শোনার পরে সবাই ভাবছেন যে এনাদের বিবেক কি একেবারে তলানিতে চলে গিয়েছে। দেখুন, গ্রামগুলোর নাম হচ্ছে কুশা আর খড়িগেরিয়া। হ্যাঁ, বন্যা বা ওয়াটারলগে মানুষের খুব অসুবিধে, কিন্তু আজকে এই যে সৌন্দর্য, এই যে সুজলাং সুফলাং মা তারা, এই সৌন্দর্য আমার মনে হয় পশ্চিমবঙ্গে, মানে সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গের মতো কোথাও নেই। এবং আজকে এখানে এসে এই গানটা সবসময়তেই আমরা গাই, আমার দেশের মাটি তোমার পরে ঢাকাই মাথা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। বিবেক টিবেক কি মারা গিয়েছে আমি জানি না। বিবেক বলে কোনো রকম জিনিস কি এনাদের মধ্যে আজকে লক্ষ্য করা যাচ্ছে? রাজ্যের মাননীয় মন্ত্রী আপনি, অগ্নিমিত্রা দেবী, আর সেখানে গিয়ে আপনি সৌন্দর্য দেখছেন কোথায়? পিকনিক গার্ডেনে, মাইথন ড্যাম্পে, কিংবা গঙ্গার বক্ষে আপনি নৌকা বিহার করছেন। এটা এমন একটি জায়গা যেখানে মানুষের সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গিয়েছে। কারুর হয়তো 3 বছরের আনাজ চলে গিয়েছে, কারুর ছাগল গরু গবাদি পশু সমস্ত কিছু ধূলিসাৎ হয়ে গিয়েছে, বন্যার জলে একেবারে চলে গিয়েছে। কারুর পাকা বাড়িটি আজকে জলের তলায় চলে গিয়েছে, তো কারুর কাঁচা বাড়ি, সেই কাঁচা বাড়ির মধ্যে হয়তো বয়স্ক কেউ বাস করছিল, সেই বাড়িটাও জলের তলায় চলে গিয়েছে। এমনকি বহু শিক্ষিত সমাজ যারা হয়তো চাকরির জন্য আবেদন করবেন ভাবছিলেন, তাদের সার্টিফিকেট পর্যন্ত এই বন্যার জলে ভেসে গিয়ে চলে থাকতে পারে। আর আপনি সেখানে মাননীয় মন্ত্রী হয়ে সেখানে সৌন্দর্য দেখছেন, প্রাকৃতিক সৌন্দর্য। আপনি সেখানে ঘুরতে গিয়েছেন, হয়তো ফটো তুলতে গিয়েছেন, ফটো সেশন করতে গিয়েছেন, কিন্তু একবার ভাবুন যে এই এলাকায় যদি আপনি বাসিন্দা হতেন, এই যে বাসিন্দাগুলো সেখানে বসবাস করেন, তারা যখন আপনার ভিডিওটা দেখবেন তারা কি ভাববেন? যে আপনি তাদের সহানুভূতি দেখাতে এসেছেন, নাকি আপনি সেই জায়গার সৌন্দর্যতা দেখতে এসে একটা গান করতে এসেছেন? আপনার মুখ থেকে এই জায়গায় গান বেরোচ্ছে। আমার মনে হয় যে বহু জায়গায় বহু মানুষ শিক্ষিত হলেও তাদের হয়তো কখনো পর্যন্ত বিবেকের জাগ্রত হয় না। আমি শুনেছি মাননীয় অগ্নিমিত্রা দেবী রাজ্যের একজন সম্মানীয় মন্ত্রী, তিনি অবশ্যই অনেক শিক্ষিত মহিলা এবং আমার থেকে অনেক পাওয়ারফুল মহিলা। আমাকে বাড়ি থেকে বের করে এনে তিনি কীট পতঙ্গের মতো একেবারে মশলে দিতে পারেন, কিন্তু আমার থেকে মনে হয় না তার বিবেকটা খুব একটা বেশি। কারণ আমি যখন এই আপনার ভিডিওটা দেখার পরে বিবেকবান হয়ে গিয়ে চোখে জল চলে এলো এই দৃশ্য দেখার পরে, আপনি সেই জায়গায় সৌন্দর্যতা দেখলেন এবং গান পর্যন্ত করতে পারলেন, যেটা আমার মনে হয় না রাজ্যের বাসিন্দা তো দূরের কথা, যারা প্রকৃত বিজেপির সমর্থক রয়েছেন, যারা বলেন ভারত মাতা কি জয়, তারা কখনো পর্যন্ত এই যে আপনার ভিডিওটি রয়েছে সেটা দেখে মনে মনে কখনো খুশি হতে পারবে বলে আমার তো মনে হয় না। আজকে ম্যাডাম ভুলে গেলে হবে না, আপনি জনপ্রতিনিধি, মানে জনতার প্রতিনিধি। আপনাকে মানুষ ভোট দিয়েছে এবং জনতা আপনাদেরকে প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছে জনতার হয়ে কিছু কাজ করার জন্য। সে জায়গায় আপনি কি করছেন? রাস্তায় বেরোচ্ছেন এবং দৈনিক রাস্তায় বেরিয়ে কার্যত পুলিশ অফিসারদের মতো সাধারণ মানুষকে একেবারে নাস্তানাবুদ করে দিচ্ছেন। কাউকে বলছেন যে ফুটপাতে বসবেন না, এখান থেকে সরো, আবার কাউকে গাড়িতে কাঁটা লাগিয়ে দিচ্ছেন। তারা বাজার করতে এসেছে, সামান্য 2 মিনিটের জন্য সেখানে গাড়ি রাখছে, আর সেই গাড়িটা রেখে যখন তারা বাজার করতে যাচ্ছে তাদেরকে ধমকি দিয়ে আপনি ডাকছেন এবং বলছেন এই গাড়িটাতে ফাইন করো, এটাতে কাঁটা লাগাও। এটা কখনোই একটা জনপ্রতিনিধির কাজ হতে পারে কি? অনেক সাধারণ মানুষকে আমি বলবো ভেবে দেখতে। হয়তো চোখে দেখতে খুব ভালো লাগছে, নায়ক সিনেমার অনিল কাপুরের মতো একেবারে রাস্তায় নেমে কাজ করছেন, কিন্তু নায়ক সিনেমাটাও যদি গভীরে দেখেন, সেখানকার মুখ্যমন্ত্রী যিনি হয়েছিলেন অনিল কাপুর, তিনি সাধারণ মানুষের জন্য রাস্তায় নেমেছিলেন। আর আপনি এখানে আমার চোখে যেটা পড়লো, সাধারণ মানুষকেই একেবারে নাস্তানাবুদ করে দিচ্ছেন। দেখুন, পুলিশ আছে, পুলিশ থানা, আপনি থানা থেকে কাঁটা লাগান এখানে। এই ভাই দাঁড়াও
না না যেও না, কেসটা দেবো না। কোথায় গেল? এখানে কেস দিন। না বাজার করতে আসোনি, তুমি স্কুটারটা বাইরে রেখেছিলে, আমাকে দেখে তুমি স্কুটারটা না কাঁটা লাগাবো তারপর তুমি যাবে। দাঁড়াও, ওখানে দাঁড়াও, যেও না। দাঁড়াতে বলা হচ্ছে থানা কই? মোবাইলে কেস দিন। পুলিশ আছে, পুলিশ। আমি এই কারণেই তো বললাম যে যারা জনপ্রতিনিধি হয় তারা জনতার প্রতিনিধি। হয়তো যে মানুষগুলোকে আপনারা এই কারণের জন্য ফাইন করছেন তারাই আপনাকে ভোট দিয়েছে এবং আপনাকে জনতার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে। তারা কি ভেবে ভোট দিয়েছিল? এই ভেবেই ভোট দিয়েছিল যে আমি প্রত্যেকদিন বাজারে যাই এবং রাস্তায় আমাকে গাড়ি রাখতে হয়, পুলিশ আমাদের গাড়িতে কাঁটা লাগিয়ে দিচ্ছে, ফাইন দিয়ে দিচ্ছে। যদি আমার জনপ্রতিনিধি বিধানসভায় গিয়ে আমাদের জন্য একটা ফ্রি পার্কিং বাজারের সামনে তৈরি করে তাহলে হয়তো আমার গাড়িতে আর কাঁটা লাগবে না। কিন্তু উল্টে আপনারা জনপ্রতিনিধি হয়ে জনতার কাজটা না করে সেই একই কাজ করছেন, জনতাকে একেবারে নাস্তানাবুদ করে দিচ্ছেন। এই মানুষটা কেন ওই বাজারের সামনে জায়গা দখল করে তার গাড়িটি রাখছে এটা একটা জনপ্রতিনিধি বুঝবেন না তো কে বুঝবেন? তার যে মূল সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে বাজার এলাকায় কোনো ভালো পার্কিং নেই। হ্যাঁ, বিগত সরকার হয়তো সেটা করে দিয়ে যেতে পারেনি, তাই সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে। তাই আপনারা বাজার এলাকায় ভালো পার্কিং তৈরি করুন, যেখানে ফ্রিতে সাধারণ মানুষ তার গাড়িটি রাখতে পারবে। অন্তত ফ্রি না হলেও 5 টাকার বিনিময়েও হয়তো তার গাড়িটি রাখতে পারবে। কিন্তু সেই জায়গায় তাকে গাড়িটা এই কারণেই রাখতে হচ্ছে যে সরকারের কোনো বিশেষ সুবিধা নেই, আর এই সুবিধাটা পাওয়ার জন্যই আপনাদেরকে জনপ্রতিনিধি বানানো হয়েছে। যারা ফুটপাতের ধারে ব্যবসা করছে, দিনের পর দিন যারা ফুটপাত দখল করে ব্যবসা করছে, কেন করছে? সেই এলাকায় হয়তো নির্দিষ্ট কোনো মানের বাজার নেই। এই রকম বাজার যদি সরকারের সেই জায়গায় থাকতো যেখানে তারা বিনামূল্যে ব্যবসা করতে পারবে, বিনামূল্যে না হলেও অন্তত মাসকাবারি কিছু দিয়েও সেখানে ব্যবসা করতে পারবে, তাহলে হয়তো ফুটপাতটা এইভাবে দখল হতো না। আর এই ঘটনাগুলো যখন সরকারের দেখার কথা, তখন সরকারের প্রতিনিধি হয়ে আপনিও সেই কাজটা করছেন যেটা একটা পুলিশ আধিকারিক করে থাকে। তাদেরকে এইভাবে চালান করা, ফাইন করা, এতে সরকারের ইনকাম বাড়ছে, কিন্তু এটা কখনোই নয় যে এতে সরকার পক্ষের সমর্থন কোনোদিনও বাড়ছে। এই মানুষগুলোই তো থাকে যাদের বাড়িতে আপনারা নির্বাচনের সময় যান, যাদের পা ধুয়ে দেন, যাদের বাড়িতে খাবার খান, যাদের বাচ্চাকে সাবান মাখিয়ে চান করিয়ে দেন, এই মানুষগুলোই থাকে। আর এই মানুষগুলোর আজকে মিনিমাম দাম নেই। আজকে বিভিন্ন জনপ্রতিনিধিরা যেরকম বিরোধী দলের লোকের সঙ্গে ব্যবহার করেন, যেভাবে বিরোধী দলের লোকের সঙ্গে কথা বলেন, ঠিক সেইভাবেই একটা সাধারণ মানুষকে আপনারা বাজারের সামনে চমকাচ্ছেন। এই শুনুন, কাঁটা লাগান, কোথায় যাচ্ছেন? এটা সাধারণ মানুষের সঙ্গে করার মতো ব্যবহার নয়। তারা আপনাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে। যাই হোক, এ সমস্ত বিষয় বিতর্কিত বিষয়, এবং এই বিতর্কিত বিষয় তো চলতেই থাকবে। আমার ভিডিও আপনারা দেখবেন, রাগ করবেন, অনেক রকম খোঁজ খবর হয়তো নেবেন, অনেক রকম শায়েস্তা করার হয়তো চেষ্টা করবেন। তা বলে মানুষের কণ্ঠস্বর থেকে আমার অন্তত বেঙ্গল পালস কোনোদিন পিছিয়ে আসবে না। এ কথা আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে, জনতা রয়েছে, তাদেরকে আমি কথা দিতে পারি। আর এরপরে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব আরো এক বিজেপির বিধায়িকাকে দেখাতে, যার নাম সর্বরী মুখোপাধ্যায়। রাজ্যের যখন বিজেপির সভাপতি বলছেন আমাদের এবিভিপির সাথে কোনো যোগ নেই, এবিভিপি বিজেপির কোনো সংগঠন নয়, ছাত্র শাখা সংগঠন নয়, সেখানেই রাজ্যের এক বিধায়িকা সর্বরী মুখোপাধ্যায় যাদবপুরের যে বাম সংগঠন এবং এবিভিপি সংগঠনের মধ্যে লড়াই ছিল সেখানে রাত্রিবেলায় পৌঁছে গিয়েছিলেন। গতকাল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু গতকাল আমাদের নজরে একটা ভিডিও আসেনি, যেটা আজকে এসেছে এবং আজকে আপনাদের সামনে প্রকাশ্যে রাখবো। যে রাজ্যের একজন বিধায়িকা তিনি হাসপাতালে কিভাবে এক দুষ্কৃতীর সঙ্গে দেখা করতে গেলেন, এ বিষয়ে প্রশ্ন তো উঠবেই। আমি দেখাবো সর্বরী মুখোপাধ্যায় যাকে একজন ছাত্র হিসাবে হাসপাতালে দেখা করতে গিয়েছেন, সেই ছাত্র আদতে কত বড় ছাত্র সেই বিষয়েও খোলসা করব। আগে সেই ভিডিওটা দেখুন। আমি কিন্তু সৃজন ভট্টাচার্যকে পরিষ্কার বললাম, হ্যাঁ একদম ভালো হয়ে থাকা অনেক করে নিয়েছি। আমরা ভালো হয়ে থাকতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যাদবপুরে একটা পরিষ্কার বাতাবরণ তৈরি করতে, যেখানে শিক্ষা ক্ষেত্রে কোনো রাজনীতি হবে না। শিক্ষা ক্ষেত্রে রাজনীতি হবে না, এটার মানে এটা নয় যে আমরা এটা করব না আর এসএফআই বা ডিএসএফ বা পিডিএসদের আমরা এটা করতে দেব। আমরা কিন্তু ভালোটাই চেয়েছিলাম। আমি সৃজন ভট্টাচার্যকে পরিষ্কার বলছি, এসএফআই থেকে যারা যারা এইভাবে আমাদের ছেলেদের গায়ে হাত দিয়েছে, ভালো চান তো তাদের যাদবপুর থানায় সারেন্ডার করান, তারা হলে তারা যেখানে আছে সেখান থেকে বার করব। আজ কিন্তু যাদবপুর হোস্টেলে যে কটা নাম আমি পেয়েছি এবং তাদেরকে থানায় ঢোকালে বাকি নামগুলো আমি পেয়ে যাব। সারা রাত চলবে এই তাণ্ডব। আমি সৃজন ভট্টাচার্যকে বলছি, ভালো চাইলে যারা এই কাজগুলো করেছে, আমাদের ছেলেদের গায়ে যারা হাত দিয়েছে, তাদেরকে সোজা যাদবপুর থানায় সারেন্ডার করান। আমি ঘন্টা খানেক সময় দিলাম আপনাকে সৃজন, ঘন্টা খানেক সময় দিলাম। হয় আপনি যাদবপুর থানায় তাদেরকে সারেন্ডার করাবেন, তা নাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে
গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপি সবাই। আপনি যদি চান এই পরিস্থিতি তৈরি না হোক, ল অ্যান্ড অর্ডার যদি রাখতে চান, আপনার এই বড় বড় কথা যদি আপনি মেনটেন করতে চান, সৃজন বাবু আপনাকে বলছি আপনি যাদবপুর থানায় এসে সারেন্ডার করেন। সবই বুঝলাম দিদিভাই এখানে সিপিএম এর সংগঠনকে একেবারে চমকাচমকি করলেন। তিনি বলেছিলেন যে রাতে তাণ্ডব দেখাবো, তারপরে তাণ্ডবও হয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে, দারুণ তাণ্ডব হয়েছে, হোস্টেলে আগুন লাগিয়ে দেওয়ার মতনও এই ধরনের প্রক্রিয়াও দেখা যাচ্ছিল। যদিও আমি বলি যে যাদবপুর ক্যাম্পাস সেটাও খুব একটা সুস্থ মস্তিষ্কের জায়গা নয়, সেখানেও খুব একটা সাধারণ ছাত্রছাত্রী গিয়ে থাকতে পারবে এমনটাও সেখানে পরিবেশ নেই। কিন্তু শর্বরী দেবী যে কাণ্ডটি হাসপাতাল থেকে ঘটালেন, চমকাচমকি করে এলেন এবং যে ছাত্রকে তিনি পাশে নিয়ে রাখলেন, সেই ছাত্রের পরিচয় জানেন? আমি দিচ্ছি আপনাদেরকে সেই ছাত্রের পরিচয়, যেটা গতকাল আমাদের নজরে এসেছে। যে ছাত্রকে নিয়ে শর্বরী দেবী, বিজেপির একজন যাদবপুরের বিধায়িকা, পাশে দাঁড়িয়ে রয়েছেন, রাজনীতি করছেন, সেই ছাত্র আর কেউ নন 2014 সালে জেল খেটে আসা একজন আসামি। তবুও জেল তো অনেকেই খাটেন, কেউ সত্যতার জন্য খাটেন, কাউকে আবার অভিযোগ লাগিয়ে জেল খাটিয়ে দেওয়া হয়। কিন্তু এই ব্যক্তি কিসের জন্য জেল খেটেছিলেন জানেন আপনারা? শুনে নিন। এই যে ব্যক্তিকে আপনারা দেখছেন তার নাম নিখিল দাস, যাকে একেবারে শর্বরী দেবী সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরছেন এবং হাসপাতালে তাকে দেখে তার জন্য গলা ফাটাচ্ছেন। সেই নিখিল দাস 2014 সালে যাদবপুর ইউনিভার্সিটির এক ছাত্রীকে হেনস্থা করেছিলেন। সেই ছাত্রী টয়লেট যাচ্ছিল, আর টয়লেট যাওয়ার রাস্তায় এই নিখিল দাস এবং তার সঙ্গে থাকা আরো এক ব্যক্তি সেই ছাত্রীকে জোর জবরদস্তি করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক বানানোর জন্য। এমন সময় সেই ছাত্রীটি যখন প্রতিবাদ করে, তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় একটি স্থানীয় নির্জন কক্ষে, আর সেই কক্ষে সেই ছাত্রীটিকে আটকে রেখে তার সঙ্গে শারীরিক নির্যাতন চলে ঘন্টার পর ঘন্টা। অবশেষে ছাত্রীটি যখন থানায় অভিযোগ দায়ের করে 2014 সালে, একাধিক মেডিকেল টেস্টের ভিত্তিতে পুলিশ এই নিখিল দাসকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। আর এই নিখিল দাসের খবরটি আমরা আপনাদেরকে বানিয়ে বলছি না, 2014 সালে টাইমস অফ ইন্ডিয়ার কাটিং আপনাদেরকে দেখাচ্ছি, কোন রকম জাতা নিউজ চ্যানেলের কাটিং নয়। টাইমস অফ ইন্ডিয়া ভারতবর্ষের 1 থেকে 3 মধ্যে যদি আশা কোন রকম সংবাদ সংস্থা হয়ে থাকে তাহলে সেই ধরনের সংবাদ সংস্থা। আর সেই টাইমস অফ ইন্ডিয়ার কাটিং প্রমাণ আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে এই নিখিল দাস, যাকে আজকে শর্বরী দেবীর সঙ্গে দেখা যাচ্ছে, সেই নিখিল দাস কি কাণ্ডের জন্য অভিযুক্ত ছিল। তাহলে এই বিষয়ে অনেক রকম প্রশ্ন উঠছে। এক, শর্বরী দেবীর সঙ্গে এমন একজন ব্যক্তির কি সম্পর্ক থাকতে পারে যে তার জন্য রাত্রির 2টোর সময় তিনি হাসপাতালে পৌঁছে তার পাশে দাঁড়িয়ে সমর্থন করে তিনি ভিডিও করছেন। 2, এই যে নিখিল দাস, যাকে আপনারা দেখছেন ছাত্র হিসাবে শর্বরী দেবী দেখাচ্ছেন যে এবিভিপি সংগঠনের নাকি তিনি ছাত্র, সেদিন যাদবপুরের অশান্তিতে তিনি নাকি আহত হয়েছেন। প্রশ্ন উঠবে যে 2014 সালের একজন ছাত্র, প্রাক্তন ছাত্র, 2026 সালে কি করছিল যাদবপুর ইউনিভার্সিটিতে? আজ এই ছেলেটির নাই করে বয়স হওয়ার কথা 32, 33 কি 35 বছর। আর এই ধরনের একজন মধ্যবয়স্ক যুবক, সে কি যাদবপুর ইউনিভার্সিটির বর্তমান ছাত্র হতে পারে? অর্থাৎ এই প্রাক্তন যাদবপুরের ছাত্র নিঃসন্দেহে যাদবপুরে আজকের দিনে ওই রাত্রিবেলায় কোন রকম গুন্ডামির কাজ করতে গিয়েছিলেন, তবেই সেখানকার হোস্টেলের যারা ছাত্র রয়েছে তারা প্রতিরোধ করেছে এবং এই ঘটনায় আহত হয়ে তিনি হাসপাতালে গিয়েছেন। আর হাসপাতালে যাওয়ার আগে একজন বিধায়িকার এই বিষয়টা যাচাই করে নেওয়া উচিত ছিল যে আমি কার সঙ্গে দেখা করতে যাচ্ছি, কারণ আজকে এই বিষয় নিয়ে গোটা পশ্চিমবঙ্গে রাজনীতি চলছে। এমনকি রাজ্যের বিজেপি দলের যিনি মাননীয় রাজ্য সভাপতি রয়েছে, তিনিও শর্বরী মুখোপাধ্যায়কে সমর্থন করেননি, বলেছেন যারা এই বিষয় নিয়ে দেখা করতে যাচ্ছেন সেটা তাদের ব্যক্তিগত বিষয়, দল এই বিষয়ে কাউকে সমর্থন করেন না। এমনকি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি থেকে বলা হচ্ছে যে এবিভিপি তাদের রাজনৈতিক দলের কোনো শাখা সংগঠন নয়। যাই হোক, এসব বিষয় আপনারা দেখতে থাকুন, আমিও আপনাদেরকে যতদিন পারবো একেবারে দেখিয়ে যাব এবং দেখা যাক এই সমাজ আবার কবে সুস্থ হয় এবং এই সমাজ নিজের সেই সুস্থতা কবে আবার ফিরে পায়। সকলে ভালো থাকবেন। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। আপনারা চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। মেম্বারশিপ যদি আপনারা নিতে চান অতি অবশ্যই নিতে পারেন। নিচে এই যে জয়েন বাটনটি রয়েছে, জয়েন বাটনটি ক্লিক করে আমাদের সামান্যতম মেম্বার হয়ে যেতে পারেন, যেটার জন্য আপনাদের যদি সামর্থ্য থাকে তবেই মেম্বারশিপ জয়েন করবেন। আমি ধন্যবাদ জানাবো 3 জন আমাদের মেম্বার জয়েন হয়েছে, যাদের স্ক্রিনে আপনারা নাম দেখতে পাচ্ছেন। এই 3 জনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু হ্যাঁ, যাদের সামর্থ্য নেই একেবারেই এই মেম্বারশিপের পাল্লায় পড়বেন না, যাবেন না। আপনারা যেভাবে ভিডিও দেখতে পাচ্ছেন সেইভাবেই দেখতে পাবেন, কিন্তু যারা পারবেন একটু সাপোর্ট করে দেবেন, কারণ আমাদের তো পেছনে আর কোনো রকম ফান্ড আসে না, আপনাদের সাপোর্টেই আমরা বিভিন্ন কাজ করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।